মথুরা নগরী দাপর যুগের গৌরবময় স্মৃতিগুলোকে নিজের হৃদয়ে লালন করে আজ কলিযুগেও ভক্তির সর্বোচ্চ মন্দির হয়ে দাঁড়িয়ে আছে, যেখানে প্রতিদিন হাজারো ভক্তের পদচিহ্ন মিলিয়ে যায় অমর প্রেমের গল্পে। সন্ধ্যার ছায়া গাঢ় হচ্ছিল, যমুনার তীর থেকে ভেসে আসা আরতির মধুর ধ্বনি দূরান্ত পর্যন্ত প্রতিধ্বনিত হচ্ছিল। তবে তার থেকেও বেশি উত্তাপ এবং ঔজ্জ্বল্য ছিল সদ্য নির্মিত শ্রীকৃষ্ণ জন্মভূমি মন্দিরের প্রাঙ্গণে। হাজার হাজার দ্বীপের আলোকপ্রভায় মন্দিরের চূড়া সোনার মতো ঝলমল করছিল। বাতাসে সন্দল, কর্পূর এবং জুইয়ের মিশ্রিত মনোমুগ্ধকর সুবাস ছড়িয়ে পড়ছিল। মন্দিরের পশ্চিম তোরণের কাছাকাছি, যেখানে ভক্তরা তাদের পাদুকা খুলে সারিবদ্ধ হয়ে দাঁড়াচ্ছিল, সেখানে একজন পুরুষ মাথা নত করে দাঁড়িয়েছিল। তার নাম ছিল অর্জুন। অর্জুনের বয়স সর্বোচ্চ ৩৫ বছর হতে পারে, কিন্তু তার মুখে সময়ের আগেই বলিরেখা খোদাই হয়ে গিয়েছিল। তার পরনে ছিল একটি বাসি জীর্ণ খদ্দরের পাঞ্জাবি এবং লুঙ্গি। তার হাতে একটি বড় কাপড়ের টুকরো ছিল, যা দিয়ে সে অবিরাম সেই সোপানগুলো ঝাড়ছিল যে পথে ভক্তরা ঈশ্বরের দর্শনের জন্য যাত্রা করতেন। সে মন্দির ট্রাস্টের নিযুক্ত কর্মী ছিল না, ছিল শুধুমাত্র এক অঘোষিত ভক্ত, যে ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত মন্দিরের উঠান পরিচ্ছন্ন করত, বয়োজ্যেষ্ঠদের সহায়তা করত এবং বিনিময়ে যে প্রসাদ পেত তা দিয়েই উদরপূর্তি করত। তার চোখে এক অদ্ভুত খালি ভাব ছিল, যেন কোনো বিশাল মহাসাগর শান্ত হয়ে গিয়েছে। সে কারো সাথে কথা বলত না, শুধু নিজের কর্মে নিমগ্ন থাকত। তাকে দেখে কেউ অনুমান করতে পারত না যে এটি সেই অর্জুন যে এককালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের স্বর্ণপদক বিজয়ী ছিল। হঠাৎ মন্দিরের চত্বরে নিরাপত্তা ব্যবস্থা বাড়িয়ে তোলা হলো। ওয়াকিটকিতে শব্দ ভেসে আসতে শুরু করল। ভিআইপি চলাচল আছে, গেট নম্বর ৩ খালি করো, ডিএম ম্যাডাম আসছেন। পুনরাবৃত্তি, ডিএম ম্যাডাম আসছেন। পুলিশ সদস্যরা লাঠি উঁচিয়ে জনসমাগমকে সরিয়ে দিতে আরম্ভ করল। অর্জুন, যে সোপানের মধ্যভাগে ঝাড়ু দিচ্ছিল, সে আতঙ্কিত হয়ে পড়ল। একজন হাবিলদার তাকে ধাক্কা মেরে বলল, এই ভাই, এসব সরিয়ে নাও, সাহেবরা আসছেন, একপাশে সরে যাও। অর্জুন মাথা নিচু করে বলল, জি সরকার, এবং নিজের ময়লা কাপড় গুটিয়ে এক বিশাল খাম্বার আড়ালে লুকিয়ে যাওয়ার প্রচেষ্টা করতে লাগল। সে জনসমাগম বা বড় কর্মকর্তাদের ভয় করত না, কিন্তু তাকে নিজের পরিচয় গোপন রাখতে হতো। সে বিশ্বের চোখে অদৃশ্য ছিল এবং সে চাইত যেন তেমনই রয়ে যায়। কালো রঙের চকচাকে ইনোভা গাড়ি সরাসরি মন্দিরের ভিআইপি তোরণে এসে থামল। সাইরেন নিভিয়ে দেওয়া হলো। আরদালি দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। গাড়ি থেকে একজন মহিলা নামলেন। কড়কড়ে সুতির শাড়ি, নিখুঁতভাবে বাঁধা চুল, চোখে চশমা এবং মুখে ক্ষমতার সেই দীপ্তি যা যে কাউকে স্তব্ধ করে দিতে পারে। ইনি ছিলেন মথুরার নতুন ডিএম, জেলা ম্যাজিস্ট্রেট প্রিয়া সিংহ। প্রিয়ার মুখে এক কঠোর গম্ভীরতা ছিল। মাত্র দুদিন আগেই তার এখানে স্থানান্তর হয়েছিল এবং আজ ছিল তার প্রথম আনুষ্ঠানিক পরিদর্শন। তার পেছনে এসপি, এসডিএম এবং মন্দির প্রশাসনের লোকজন ফাইলের স্তূপ নিয়ে চলছিলেন। নিরাপত্তা ব্যবস্থায় কোনো খামতি থাকা চলবে না, প্রিয়া হাঁটার সময় কড়া স্বরে নির্দেশ দিলেন। তার কণ্ঠে সেই দৃঢ়তা ছিল যা সিদ্ধান্ত ঘোষণায় অভ্যস্ত। খাম্বার পেছনে লুকিয়ে থাকা অর্জুনের কানে যখন সেই শব্দ পৌঁছল, তার সমস্ত দেহ কেঁপে উঠল। তার হাত থেকে কাপড়টা ছিটকে পড়ে গেল। এই কণ্ঠস্বর তো সে হাজারো হট্টগোলের মধ্যেও পাতালের গভীরতা থেকেও চিনে নিতে পারত। 5 বছর, পুরো 5 বছর অতিক্রান্ত হয়ে গিয়েছিল। সে ধীরে ধীরে খাম্বার আড়াল থেকে উকি মেরে দেখল, প্রিয়া তখন সোপান দিয়ে উপরে উঠছিলেন। সেই একই হাঁটার শৈলী, একই আত্মপ্রত্যয়। অর্জুনের চোখের সামনে অন্ধকার নেমে আসতে লাগল। তার মাথা ঘুরতে শুরু করল। সে তৎক্ষণাৎ নিজের গামছা দিয়ে মুখটা ভালো করে আবৃত করে নিল এবং দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে পড়ল। তার বুক এত জোরে ধড়ফড় করছিল যে তার মনে হলো সেই শব্দ পাশে দাঁড়িয়ে থাকা সিপাহীও শুনতে পাবে। হে কৃষ্ণ, অর্জুন মনে মনে বিড়বিড় করল, আজ আমার পরীক্ষা নিও না প্রভু, ও যেন আমায় দেখতে না পায়। প্রিয়া সোপান দিয়ে উপরে উঠছিলেন। তার মনোযোগ ছিল নিরাপত্তা ব্যবস্থা আর খোদাই করা নকশার ওপর। কিন্তু যখনই তিনি সেই খাম্বার পাশ দিয়ে যাচ্ছিলেন, তার কিছু একটা অদ্ভুত অনুভূতি হল। এক পরিচিত গন্ধ, ঘাম আর মাটির সেই গন্ধ যা একসময় তার ঘরের উঠোনে মিশে থাকত। তিনি হঠাৎ থেমে গেলেন। তার পেছনে থাকা পুরো কাফেলাও থেমে গেল। কি হয়েছে ম্যাম? এসপি জিজ্ঞেস করলেন। প্রিয়া কোনো উত্তর দিলেন না। তার নজর সেই কোনায় দেয়ালের দিকে মুখ করে দাঁড়িয়ে থাকা পরিচ্ছন্নতা কর্মীর ওপর আটকে গেল। সেই লোকটা কাঁপছিল। প্রিয়ার যুক্তি বলছিল যে এটা মনের ভুল, কিন্তু তার মন এক অজানা অস্থিরতায় ভরে গেল। তুমি?
প্রিয়া সেই লোকটির পিঠের দিকে ইশারা করে বললেন, এদিকে তাকাও। অর্জুন শুনল কিন্তু নড়ল না। সে জানত যে যদি সে ঘোরে তবে 5 বছরের সেই মিথ্যে, সেই ত্যাগ সব এক নিমেষে ধুলোয় মিশে যাবে। শুনতে পাচ্ছ না? এক সিপাহী এগিয়ে এসে অর্জুনের কাঁধে হাত রাখল এবং তাকে জোর করে ঘুরিয়ে দিল। অর্জুনের মুখ গামছা দিয়ে আবৃত ছিল, শুধু তার চোখগুলো দেখা যাচ্ছিল। সেই চোখগুলো দেখে প্রিয়া স্তম্ভিত হয়ে গেলেন। তিনি এক পা এগিয়ে এলেন, তার কঠোর প্রশাসনিক ব্যক্তিত্ব ভাঙতে শুরু করল। মুখ দেখাও। প্রিয়ার গলায় এখন আর আদেশ নয়, বরং এক কম্পন ছিল। যেতে দিন মা, আমি গরিব মানুষ, ছুলে দোষ লাগবে সাহেব। কিন্তু প্রিয়া তার কথা শুনলেন না। তিনি দ্রুত এগিয়ে এলেন এবং নিজে হাতে অর্জুনের মুখ থেকে গামছাটি সরিয়ে দিলেন। সময় যেন থমকে গেল। মধুরার সেই বিশাল মন্দিরের শোরগোল, ঘণ্টার আওয়াজ, মন্ত্রোচ্চারণ সব কিছু ফিকে হয়ে গেল। সামনে অর্জুন দাঁড়িয়েছিল। দাড়ি বেড়েছে, গাল বসে গিয়েছে, চোখের নিচে গভীর কালো দাগ, চুলে পাক ধরেছে। কিন্তু এটি অর্জুনই ছিল, তার স্বামী, যাকে পৃথিবী মৃত বলে মেনে নিয়েছিল। অর্জুন? প্রিয়ার ঠোঁট নড়ল, কিন্তু আওয়াজ গলায় আটকে গেল। আশেপাশে দাঁড়িয়ে থাকা কর্মকর্তারা অবাক হয়ে গেলেন। ডিএম সাহিবা একজন পরিচ্ছন্নতা কর্মীকে তার নাম ধরে ডাকছিলেন। অর্জুন নজর নিচু করে নিল। এখন আর লুকানোর কোনো জায়গা বাকি ছিল না। কৃষ্ণের দরবারে সত্য আজ নগ্ন হয়ে দাঁড়িয়েছিল। তুমি বেঁচে আছো? প্রিয়ার চোখ থেকে অশ্রুর বন্যা বয়ে গেল। তার সমস্ত দাপট, সমস্ত শৃঙ্খলা ধসে পড়ল। সে এগিয়ে গিয়ে অর্জুনের কাঁধ ধরে তাকে ঝাঁকিয়ে দিল। জবাব দাও অর্জুন, পুরো দুনিয়া বলল তুমি মরে গিয়েছ। পুলিশ ফাইল বন্ধ করে দিল। আমি তোমার শ্রাদ্ধ করেছিলাম, আর তুমি এখানে এই অবস্থায়। অর্জুন চুপ করে রইল। সে কী বা বলবে? কথা বলছ না কেন? প্রিয়া চিৎকার করে উঠলেন। তার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, কেন করলে এই নাটক? কেন আমায় ছেড়ে গেলে? আমি এখানে এক একটা দিন মোড়ে মোড়ে বাঁচছি এই আশায় যে হয়তো তুমি কোথাও আছো, আর তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো একজন ভিখারি হয়ে। অর্জুন ধীরে ধীরে প্রিয়ার হাত দুটি নিজের কাঁধ থেকে সরিয়ে দিল। সে নিজের নজর ওপরে তুলল এবং প্রথমবারের মতো প্রিয়ার চোখের দিকে তাকাল। সেই চোখে এখনও সেই একই ভালোবাসা ছিল, কিন্তু এখন তাতে অর্জুনের জন্য এক গভীর যন্ত্রণা মিশেছিল। প্রিয়া, অর্জুনের আসল কণ্ঠস্বর বেরিয়ে এলো, শান্ত ও গম্ভীর। সেই অর্জুন মারা গিয়েছে যে তোমার সামনে দাঁড়িয়েছিল। সে শুধু একজন সেবক। ভুলে যাও যে তুমি কিছু দেখেছ। ভুলে যাব? প্রিয়া তিক্তভাবে হাসলেন। কিভাবে ভুলে যাব? আমি আমার স্বামী, 7 পাক ঘুরেছিলাম আমরা, আর তুমি বলছো ভুলে যেতে? আমার কারণ চাই অর্জুন। আজ ভগবান কৃষ্ণের সামনে কসম খেয়ে বলো, তুমি এমন কেন করলে? আমার ভালোবাসায় কি কমতি ছিল? আমরা সুখে ছিলাম তো, তবে কেন পালালে? কারণ যদি আমি না পালাতাম প্রিয়া, অর্জুন এক দীর্ঘশ্বাস ফেলে বলল, তবে তুমি আজ ডিএম হতে না, তুমি জেলে থাকতে অথবা হয়তো বেঁচেও থাকতে না। প্রিয়ার পায়ের তলায় মাটি সরে গেল। কি আজে বাজে বকছ? অর্জুন আশেপাশে দাঁড়িয়ে থাকা পুলিশ আর কর্মকর্তাদের দিকে তাকালো। এদের সবাইকে যেতে বলো, অর্জুন বলল। প্রিয়া এক মুহূর্তের জন্য অর্জুনকে দেখলেন, তারপর এসপির দিকে ঘুরলেন। সবাই বাইরে যান, এখন আমার নির্জনতা প্রয়োজন। কিন্তু ম্যাম, প্রোটোকল। গেট আউট। প্রিয়া প্রায় গর্জে উঠলেন। মন্দিরের সেই অংশটি খালি করে দেওয়া হলো। এখন সেখানে শুধু ভগবান কৃষ্ণের মূর্তি ছিল, প্রিয়া ছিলেন আর অর্জুন ছিল। এবার বলো প্রিয়া, বললেন, কোন জেল, কোন মৃত্যু? অর্জুন মন্দিরের খাম্বার গায়ে হেলান দিয়ে বসে পড়ল, যেন তার পায়ে আর দাঁড়িয়ে থাকার শক্তি নেই। তোমার মনে আছে প্রিয়া, যখন তুমি আইএএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলে তখন আমার ব্যবসায় খুব বড় ক্ষতি হয়েছিল। আমি তোমাকে বলেছিলাম যে মার্কেট ডাউন আছে। হ্যাঁ, প্রিয়া মনে করলেন। সেটা মিথ্যে ছিল, অর্জুন বলল। মার্কেট ডাউন ছিল না। আমার পার্টনার আমার জাল সই করে ব্যাংক থেকে কোটি কোটি টাকা লোন নিয়ে পালিয়ে গিয়েছিল। ব্যাংকের লোক আর কিছু প্রাইভেট গুন্ডা, তারা সবাই আমার পেছনে পড়েছিল। রিকভারি এজেন্টরা রোজ আমাকে হুমকি দিচ্ছিল। প্রিয়া নিজের মুখ হাত দিয়ে ঢেকে নিলেন। তার এই ব্যাপারে বিন্দুমাত্র আভাস ছিল না। আমি সামলাচ্ছিলাম প্রিয়া, অর্জুনের গলা ধরে এলো। আমি সব কিছু বিক্রি করে ঋণ মেটানোর চেষ্টা করছিলাম, কিন্তু তারপর সেই দিন গুন্ডারা বাড়িতে এলো। তুমি কোচিংয়ে ছিলে। তারা বলল যে যদি আমি 24 ঘন্টার মধ্যে 2 কোটি টাকা না দিই তবে তারা তোমাকে তুলে নিয়ে যাবে। তারা তোমার কোচিংয়ের বাইরের ছবি আমাকে হোয়াটসঅ্যাপ করেছিল। অর্জুনের মুঠি শক্ত হয়ে গেল। আমি ভেঙে পড়েছিলাম প্রিয়া। আমার কাছে টাকা ছিল না। আমার ঘর, আমার দোকান সব বন্ধক ছিল। আমার কাছে শুধু একটাই রাস্তা ছিল, আমার জীবন বীমা, লাইফ ইন্স্যুরেন্স।
প্রিয়ার চোখে আতঙ্ক ভেসে উঠল। তিনি বুঝতে পারছিলেন অর্জুন কি বলতে চাইছেন। আমার লাইফ ইন্স্যুরেন্স পলিসি 5 কোটির ছিল। অর্জুন এক ম্লান হাসি দিয়ে বলল, যদি আমি মরে যেতাম তবে সেই সব টাকা তুমি পেতে, তা দিয়ে সমস্ত ঋণ মিটে যেত, আর তোমার আগামীর পড়াশুনো, তোমার ভবিষ্যৎও সুরক্ষিত হয়ে যেত। তাই তুমি... হ্যাঁ, অর্জুন মাথা নাড়ল। আমি নিজের গাড়ি দুর্ঘটনার নাটক সাজিয়েছিলাম। আমি আমার গাড়ি খাদে ফেলে দিয়েছিলাম, কিন্তু নিজে লাফিয়ে পড়েছিলাম। নিজের পরিচয় মুছে ফেলার জন্য আমি নিজের মুখ বিকৃত করেছিলাম, নিজের জামাকাপড় পুড়িয়ে দিয়েছিলাম, আর শহর ছেড়ে চলে এসেছিলাম। দুনিয়ার জন্য অর্জুন মরে গেল। তুমি ক্লেমের টাকা পেলে, ঋণের লোকগুলো শান্ত হলো, আর তুমি নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গেলে। প্রিয়া ফুপিয়ে কাঁদতে শুরু করলেন। তিনি সেখানেই মেঝেতে বসে পড়লেন। তুমি এত বড় সিদ্ধান্ত একা নিয়ে নিলে? আমাকে একবার জিজ্ঞেস পর্যন্ত করলে না? তোমার মনে হলো আমার টাকা চাইছিল? আমার তোমাকে চাইছিল অর্জুন। যদি আমি থাকতাম প্রিয়া, তবে আমরা দুজনেই বরবাদ হয়ে যেতাম। অর্জুন তার চোখের দিকে তাকিয়ে বলল, তোমার বাবার স্বপ্ন ছিল তোমাকে অফিসার হিসেবে দেখা। যদি তুমি সেই গুন্ডাদের চক্করে ফেসে যেতে, কোর্ট কাছারিতে টানা হেঁচড়া হতো, তবে তুমি কখনো এখানে পৌঁছাতে পারতে না। আমার ভালোবাসা স্বার্থপর ছিল না প্রিয়া। আমার ভালোবাসার মানে ছিল তোমার পাশে থাকা, যদিও তার জন্য আমাকে তোমার সঙ্গ ছাড়তে হয়েছে। আর এই অবস্থা? প্রিয়া তার ছেঁড়া কাপড়গুলো ছুঁয়ে জিজ্ঞেস করলেন, তুমি 5 বছর ধরে এভাবে বেঁচে আছো, দাঁড়ে দাঁড়ে হোঁচট খেয়ে? আমি খুশি আছি। অর্জুন মন্দিরের চূড়ার দিকে তাকিয়ে বলল, যখন জানতে পারলাম যে তুমি আইএএস হয়েছ, সেই দিন আমি এখানে প্রসাদ বিলি করেছিলাম। যখন জানতে পারলাম যে তোমার পোস্টিং মথুরায় হয়েছে, তখন আমার মনে হলো আমার কৃষ্ণ আমার কথা শুনে নিয়েছেন। আমি শুধু তোমাকে একবার দেখতে চেয়েছিলাম, এখন দেখে নিয়েছি। এখন আমি যেতে পারি। অর্জুন উঠে দাঁড়াল। সে তার পুরনো চপ্পল পরল। থামো। প্রিয়াও দাঁড়িয়ে পড়লেন। তিনি নিজের চোখের জল মুছলেন। তার মুখে এখন এক অন্যরকম দৃঢ়তা ছিল। কোথায় যাচ্ছ? কোথাও দূরে, অর্জুন বলল। অন্য কোনো শহর, অন্য কোনো মন্দির। এখানে থাকলে তুমি দুর্বল হয়ে পড়বে। একজন ডিএমের স্বামী একজন পলাতক হতে পারে না। প্রিয়া অর্জুনের হাত শক্ত করে ধরলেন। তার ধরায় এতটা জোর ছিল যে অর্জুন চাইলেও হাত ছাড়াতে পারল না। ঠিকই বলেছ তুমি, প্রিয়া বললেন। একজন ডিএমের স্বামী পলাতক হতে পারে না, কিন্তু প্রিয়ার স্বামী অর্জুন, এবং সে এখানেই থাকবে। প্রিয়া, তুমি বুঝতে পারছ না। আইন আমি এই জেলার, প্রিয়া বললেন। তুমি কোনো অপরাধ করনি, তুমি ত্যাগ করেছ। আর যদি ত্যাগ অপরাধ হয়, তবে তার শাস্তি আমরা দুজনেই ভোগ করব। তিনি নিজের শাড়ির আঁচল দিয়ে অর্জুনের ঘামে ভেজা কপাল মুছে দিলেন। 5 বছর আগে তুমি আমাকে বাঁচানোর জন্য নিজের পরিচয় মুছে দিয়েছিলে। আজ আমি তোমাকে তোমার পরিচয় ফিরিয়ে দেব। আমরা লড়ব ব্যাংকের সাথে, আইনের সাথে, সমাজের সাথে, সবার সাথে। কিন্তু এবার আমি তোমাকে দ্বিতীয়বার হারাতে দেব না। ততক্ষণে এসপি এবং বাকি কর্মকর্তারা, যারা দূরে দাঁড়িয়ে অস্থির হয়ে অপেক্ষা করছিলেন, এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। ডিএম সাহিবা সেই গরিব লোকটির হাত ধরে তাকে নিজের সাথে বাইরে নিয়ে আসছেন। অর্জুন ইতস্তত করছিল, প্রিয়া, লোকে কি বলবে? তোমার কেরিয়ার? প্রিয়া হেসে তার দিকে তাকালেন। যে কেরিয়ার আমাকে আপনজনদের থেকে দূরে সরিয়ে দেয়, তা আমার কোনো কাজে লাগবে না। চলো বাড়ি যাই। প্রিয়া অর্জুনের হাত ছাড়লেন না। তিনি তাকে নিয়ে ভিআইপি তোরণের দিকে এগিয়ে গেলেন। অস্তগামী সূর্যের রশ্মি কৃষ্ণ মন্দিরের চূড়ায় লেগে তাদের দুজনের ওপর পড়ছিল। এই মিলন দুটি শরীরের নয়, দুটি আত্মার ছিল, যেখানে একজন ত্যাগ করেছিলেন এবং অন্যজন সেই ত্যাগের মর্যাদা রেখেছিলেন। কিন্তু যেমনই তারা গাড়ির কাছে পৌঁছালেন, ভিড়ের মধ্যে এক লোক তাদের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। সে নিজের ফোন বের করল, একটি ছবি তুলল এবং কাউকে কল লাগাল। হ্যালো বস, ওকে পাওয়া গিয়েছে। হ্যাঁ, অর্জুন বেঁচে আছে। আর মজার ব্যাপার হলো, সে নতুন ডিএমের সাথে আছে। ওপাশ থেকে আওয়াজ এলো, বেঁচে আছে? তাহলে আমাদের কাজ এখনও শেষ হয়নি। এবার তাকে এমন মৃত্যু দেব যে কোনো ইন্স্যুরেন্স কোম্পানিও বাঁচাতে পারবে না। অর্জুন এখনও এই বিষয়ে বেখবর ছিল যে তার অতীত এখনও তার পিছু ছাড়েনি। সে প্রিয়ার সাথে গাড়িতে বসল এক নতুন আশা নিয়ে। কিন্তু তুফান এখনও থামেনি, শুধু কিছুক্ষণের জন্য শান্ত হয়েছিল। ডিএমের সরকারি গাড়ি সাইরেন বাজিয়ে মথুরার ভিড়ভাট্টা রাস্তা দিয়ে যাচ্ছিল, কিন্তু গাড়ির ভেতর এক গভীর নিস্তব্ধতা ছিল। বাইরে দুনিয়া শোরগোল করছিল, কিন্তু ভেতরে দুটি জীবন নিজেদের 5 বছরের মৌনতা ভাঙার চেষ্টা করছিল। অর্জুন পেছনের সিটের এক কোনায় গুটিসুটি মেরে বসেছিল। শীতাতপ নিয়ন্ত্রিত এসির ঠান্ডা তাকে বিঁধছিল। তার ময়লা পাঞ্জাবি সেই সাদা মখমলের সিটে একটি দাগের মতো লাগছিল। সে বারবার নিজের হাতের তালু ঘষছিল,
যেন নিজের অস্তিত্বের জন্যই লজ্জিত। তার পাশেই প্রিয়া বসেছিলেন, জেলার ডিএম, কঠোর প্রশাসক। কিন্তু এই মুহূর্তে তিনি ছিলেন শুধু একজন স্ত্রী, যিনি তার হারিয়ে যাওয়া সংসার ফিরে পেয়েছেন। প্রিয়ার নজর অর্জুনের ওপর আটকে ছিল। তিনি দেখলেন অর্জুনের কবজিতে একটি পুরনো জীর্ণ পালো সুতো বাঁধা আছে। এটি সেই সুতো যা প্রিয়া বিয়ের পর নজর না লাগার জন্য বেঁধে দিয়েছিলেন। 5 বছরের ঝড়, রোদ আর বৃষ্টিও সেই সুতোটিকে ছিঁড়তে পারেনি। জল খাবে? প্রিয়া বোতল বাড়িয়ে জিজ্ঞেস করলেন। অর্জুন চমকে উঠল। প্রিয়ার কণ্ঠস্বর অর্জুনকে যেন গভীর ঘুম থেকে জাগিয়ে দিল। সে অপ্রস্তুত হয়ে বলল, না মানে, জি ম্যাডাম। তার মুখ থেকে অভ্যাসবশত ম্যাডাম শব্দটি বেরিয়ে এলো। প্রিয়ার চোখে যন্ত্রণার ছায়া খেলে গেল। ম্যাডাম বলো না অর্জুন, আমি প্রিয়া, তোমার সেই প্রিয়া। অর্জুন এক ঢোক জল খেয়ে বলল, প্রিয়া, তুমি খুব বড় ভুল করছো। আমাকে এই গাড়ি থেকে নামিয়ে দাও। যদি কেউ দেখে ফেলে যে ডিএমের সাথে এক ছিন্নমূল মানুষ, দেখুক গে। প্রিয়া মাঝপথেই থামিয়ে দিয়ে বললেন, দুনিয়া যা দেখতে চায় দেখুক। আমি 5 বছর ধরে শুধু ফাইল আর ক্ষমতা দেখেছি। আজ আমি নিজের সত্যকে দেখছি। গাড়িটি ডিএম আবাসের বারান্দায় এসে থামল। শান্ত্রী স্যালুট দিল। প্রিয়া অর্জুনের হাত ধরে তাকে ভেতরে নিয়ে গেলেন। সেই বিশাল বাংলো, যেখানে ডজন ডজন পরিচারক ছিল, অর্জুনের কাছে সেটি অন্য কোনো গ্রহের মতো লাগছিল। প্রিয়া তাকে সরাসরি নিজের শোবার ঘরে নিয়ে গেলেন। আলমারি খুলে কিছু নতুন পাঞ্জাবি পায়জামা বের করলেন, যা তিনি হয়তো কোনো একদিনের আশায় কিনে রেখেছিলেন। স্নান করে নাও, প্রিয়া বললেন, আর এগুলো পরে নাও। ওই পুরনো কাপড়গুলো পুড়িয়ে দিও, ঠিক যেমনভাবে তুমি নিজের অতীতকে পোড়ানোর চেষ্টা করেছিলে। অর্জুন যখন স্নান সেরে বেরিয়ে এলো, তাকে একদম অন্যরকম লাগছিল। দাড়ি তখনও ছিল, কিন্তু মুখের উপর জমে থাকা ধুলোর আস্তরণ ধুয়ে গিয়েছে। সাদা পাঞ্জাবিতে তার সেই সৌম্য রূপ আবার ঝলমল করে উঠল। সেই অর্জুন যে একসময় প্রিয়াকে তার কবিতা দিয়ে মুগ্ধ করত। রাতের খাওয়ার টেবিলে নিস্তব্ধতা ছিল, কিন্তু এই নিস্তব্ধতা ছিল স্বস্তির। তাহলে এখন উপায় কি? অর্জুন রুটির টুকরো ছেড়ে জিজ্ঞেস করল। সেই গুন্ডারা আমায় ছাড়বে না প্রিয়া। ওরা জেনে গিয়েছে যে আমি বেঁচে আছি। প্রিয়া হাতের গ্রাস মাঝপথেই থামিয়ে দিলেন। কারা ওরা? আমাকে নাম বলো। বিক্রম সিং, অর্জুন নিচু স্বরে বলল। এই শহরের সবচেয়ে বড় ঠিকাদার আর বাহুবলী। ওর টাকাই পার্টনার তছরূপ করেছিল। সে আমাকে ছাড়বে না, আর এখন সে তোমাকেও লক্ষ্য বানাবে। প্রিয়ার চোখে এক ঠান্ডা আগুন জ্বলে উঠল। বিক্রম সিং, যার অবৈধ বিল্ডিং ভেঙে ফেলার নোটিশে আমি কালই সই করেছি? অর্জুন ফ্যাকাশে হয়ে গেল। কি বলছো প্রিয়া? তুমি জানো না ও কতটা বিপজ্জনক। প্লিজ তুমি এই ঝামেলায় পড়ো না। আমি কাল সকালেই চলে যাব। খাবার খাও অর্জুন, প্রিয়া আদেশের সুরে বললেন। এটি মথুরা। এখানে রাবণের অহংকার চলেনি তো বিক্রম সিং কোন ঝাড়? সকাল হতেই শহরে আগুনের মতো খবর ছড়িয়ে পড়ল। মথুরার ডিএমের স্বামী জীবিত ফিরেছেন। বিমা জালিয়াতি নাকি বাধ্যবাধকতা? ডিএম সাহিবা প্রশ্নের মুখে। মৃত মানুষ জীবিত হওয়ায় প্রশাসন স্তম্ভিত। নিউজ চ্যানেলে ব্রেকিং নিউজ চলছিল। সেই জাসুসের পাঠানো ছবি, যেখানে প্রিয়া অর্জুনের হাত ধরে মন্দির থেকে বেরোচ্ছেন, তা প্রতিটা স্ক্রিনে ফ্ল্যাশ হচ্ছিল। ডিএম অফিসের বাইরে মিডিয়ার ভিড় জমে গেল। বিরোধী দলের নেতারা প্রিয়ার ইস্তফা দাবি করতে লাগলেন। একজন অপরাধীকে আশ্রয় দেওয়া কর্মকর্তা কিভাবে চেয়ারে বসতে পারেন, এই প্রশ্ন সবার মুখে মুখে ছিল। প্রিয়া তার কেবিনে বসেছিলেন। তার সামনে ফাইলের স্তূপ নয়, বরং তার নিজের পদত্যাগপত্র রাখা ছিল। তিনি জানতেন অর্জুনের বেঁচে থাকার অর্থ হল আইনত জালিয়াতির মামলা। যদিও অর্জুন তার প্রাণ বাঁচানোর জন্য এসব করেছিল, কিন্তু আইন আবেগ দিয়ে নয়, তথ্য প্রমাণ দিয়ে চলে। তখনই তার ফোন বেঁচে উঠল। স্ক্রিনে নাম ছিল অজ্ঞাত নম্বর। প্রিয়া ফোন ধরলেন। কৃষ্ণা কৃষ্ণা ডিএম সাহেবা। উপাস থেকে এক ভারী ও ব্যঙ্গাত্মক কণ্ঠস্বর ভেসে এলো। বিক্রম সিং? প্রিয়া চিনে ফেললেন। চিনে গেছেন? খুব ধারালো বুদ্ধি তো। যাই হোক, সুখবরের জন্য অভিনন্দন। পতিদেবকে পাওয়া গিয়েছে, কিন্তু আফসোস, এখন আপনাকে চেয়ার হারাতে হবে। আর ওই বেচারা, সে তো আগেও মৃত ছিল, এখন জেলেই পচবে। তুমি কি চাও? প্রিয়া নির্লিপ্ত স্বরে জিজ্ঞেস করলেন। চুক্তি। বিক্রম হাসল। আমার বিল্ডিং ভাঙার অর্ডার আটকে দাও, আর আমার নামে আটকে থাকা টেন্ডারটা পাশ করে দাও। আমি মিডিয়াকে শান্ত করে দেব, আর তোমার স্বামীর বিরুদ্ধে কেউ সাক্ষ্য দেবে না। না হলে পুলিশ তো আসবেই, সাথে আমার লোকও আসবে। তখন হয়তো অর্জুনজিকে আর কোনো দিন খুঁজে পাওয়া যাবে না। প্রিয়া ফোনটা শক্ত করে চেপে ধরলেন। শোনো বিক্রম, তিনি শান্ত স্বরে বললেন। 5 বছর আগে তুমি এক নিরুপায় স্বামীকে ভয় দেখিয়েছিলে। আজ তোমার পাল্লা পড়েছে এক স্ত্রীর সাথে,
যে কাকতলীয়ভাবে এই জেলার ম্যাজিস্ট্রেটও বটে। আজ বিকেল 4টে যমুনা ঘাটে চলে এসো, প্রেস কনফারেন্স আছে, সেখানেই তোমার জবাব পেয়ে যাবে। তিনি ফোন কেটে দিলেন। অর্জুন বাড়িতে টিভি দেখছিল। প্রতিটা চ্যানেলে প্রিয়ার বদনাম হচ্ছিল। তার অতীত, অর্জুনের জালিয়াতি সব নিয়ে চর্চা চলছিল। অর্জুন আর স্থির থাকতে পারল না। সে এক টুকরো কাগজে কিছু লিখল এবং বাড়ি থেকে বেরোতে লাগল। কোথায় যাচ্ছেন সাহেব? নিরাপত্তা রক্ষী আটকাল। সরে যাও। অর্জুনের কণ্ঠে সেই পুরনো তেজ ফিরে এলো। আমাকে যেতেই হবে। আমার জন্য ওর সব কিছু শেষ হয়ে যাচ্ছে। তখনই প্রিয়ার গাড়ি ভেতরে ঢুকল। তিনি অফিস থেকে তাড়াতাড়ি ফিরে এসেছেন। আবার সেই কাপুরুষতা? প্রিয়া গাড়ি থেকে নামতেই বললেন, পালাচ্ছ? আমি কাপুরুষ নই প্রিয়া। অর্জুন চিৎকার করে উঠল। প্রথমবারের মতো তার গলা চড়ল। আমি তোমার সম্মান বাঁচাতে চাই। বেঁচে যাবে। আর আমি কি করব? প্রিয়া তার চোখের দিকে তাকিয়ে বললেন, সেই চেয়ারে বসব যা আমার স্বামীর বলি চায়। অর্জুন, মনে আছে যখন আমরা 7 পাক ঘুরছিলাম, পণ্ডিতজি কি বলেছিলেন, সুখ দুঃখে পাশে থাকব? যখন তুমি আমার জন্য নিজের পরিচয় মুছে দিলে, তখন কি আমি তোমার জন্য একটা চাকরি ছাড়তে পারি না? অর্জুন হুপিয়ে কেঁদে উঠল। কিন্তু সমাজ, আইন, সমাজ সত্য চায়। প্রিয়া তার হাত ধরলেন। চলো আজ বিকেলে আমরা দুজনে মিলে দুনিয়ার সামনে দাঁড়াব। কৃষ্ণজির নগরীতে মিথ্যের কোনো জায়গা নেই। যমুনা তট আজ কোনো রণক্ষেত্রের চেয়ে কম মনে হচ্ছিল না। শত শত ক্যামেরা, সাংবাদিক, সাধারণ মানুষ আর পুলিশের ব্যাপক নিরাপত্তা। বিক্রম সিং তার লোকবল নিয়ে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে হাসছিল। সে নিশ্চিত ছিল যে আজ ডিএম সাহিবা হাঁটু গেড়ে বসবেন এবং নিজের স্বামীকে বাঁচাতে তার অবৈধ কাজ করে দেবেন। মঞ্চে ক্রিয়া সিং আর অর্জুন একসাথে উঠলেন। প্রিয়া ডিএমের উর্দি নয়, বরং একটি সাধারণ সুতির শাড়ি পরেছিলেন। অর্জুন সেই সাদা পাঞ্জাবি পরেছিল। মাইকের সামনে আসতেই হইচই থেমে গেল। প্রিয়া সবার সামনে অর্জুনের হাত ধরলেন। তিনি ভিড়ের দিকে তাকালেন। সেই ভিড় যা কাল পর্যন্ত তাকে দুর্গা মানত আর আজ তাকে অপরাধী ভাবছিল। আমি জানি আপনারা সবাই কি ভাবছেন, প্রিয়া বলতে শুরু করলেন। তার কণ্ঠস্বর যমুনার প্রবাহের মতোই স্বচ্ছ ছিল। আপনারা ভাবছেন আপনাদের ডিএম ধোঁকা দিয়েছেন, একটি বিমা জালিয়াতি করেছেন, একজন অপরাধীকে লুকিয়ে রেখেছেন। ভিড়ের মধ্যে কানাঘুষো শুরু হলো। ইনি অর্জুন। প্রিয়া অর্জুনের দিকে ইশারা করলেন। আমার স্বামী। হ্যাঁ, দুনিয়ার জন্য ইনি 5 বছর আগে মরে গিয়েছিলেন। কিন্তু সত্য এটি নয় যে ইনি টাকার জন্য মৃত্যুর নাটক করেছিলেন। প্রিয়া এক দীর্ঘ শ্বাস নিলেন এবং তারপর ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা বিক্রম সিংয়ের দিকে আঙুল তুললেন। সত্য হলো এই যে মথুরার কিছু নেকড়ে এনার নিরুপায় অবস্থার সুযোগ নিয়েছিল। 5 বছর আগে যখন আমি শুধু একজন ছাত্রী ছিলাম, এই লোকগুলো আমার স্বামীকে হুমকি দিয়েছিল যে যদি টাকা না পায় তবে তারা আমাকে অপহরণ করবে। আমার সম্মান, আমার প্রাণ বিপন্ন ছিল। ভিড় এখন শান্ত হয়ে সব শুনছিল। বিক্রম সিংয়ের মুখ থেকে হাসি উধাও হতে শুরু করল। একজন স্বামীর কাছে আর কি রাস্তা ছিল? প্রিয়ার কণ্ঠ প্রতিধ্বনিত হল। তার কাছে এত টাকা ছিল না, তার কাছে ক্ষমতা ছিল না, তার কাছে শুধু একটি জিনিসই ছিল, তার নিজের জীবন। সে ভেবেছিল যদি সে মরে যায় তবে বিমার টাকায় ওই গুন্ডাদের মুখ বন্ধ হয়ে যাবে আর আমি সুরক্ষিত থাকব। সে আত্মহত্যার নাটক করেছিল। সে নিজের পরিচয় মুছে ফেলেছিল। সে কৃষ্ণ মন্দিরের সোপানে ভিক্ষা করে প্রসাদ খেয়ে দিন কাটিয়েছে, শুধু এই জন্য যাতে তার স্ত্রী সুরক্ষিত থেকে নিজের পড়াশোনা শেষ করতে পারে এবং আজ আপনাদের সামনে এসে দাঁড়াতে পারে। প্রিয়ার গলা ধরে এলো। জনতা নিথর হয়ে গিয়েছিল। কেউ ভাবেনি যে এই স্ক্যান্ডেলের পেছনে এত বড় এক ত্যাগ লুকিয়ে আছে। আপনারা একে আইনত অপরাধ বলতে পারেন, প্রিয়া বললেন। হ্যাঁ, এটি মিথ্যে ছিল, কিন্তু এই মিথ্যে এক নারীর সম্মান রক্ষার জন্য বলা হয়েছিল। যদি রাধাকে রক্ষার জন্য কৃষ্ণের ভক্ত প্রাণ দিতে পারেন, তবে কি একজন স্বামী তার স্ত্রীর স্বপ্নের জন্য নিজের পরিচয় মুছে দিতে পারেন না? পুরো ঘাটে নিস্তব্ধতা ছেয়ে গেল। বাতাসে কেবল যমুনার ঢেউয়ের শব্দ শোনা যাচ্ছিল। আমি প্রিয়া সিং আজ আমার পদ থেকে ইস্তফা দিচ্ছি। প্রিয়া একটি খাম টেবিলের উপর রাখলেন। কারণ আমি এমন এক ব্যবস্থার অংশ হতে পারি না যা নিরুপায় অবস্থাকে অপরাধ মনে করে। আর রইল বিমার টাকার কথা। আমি আমার 5 বছরের সমস্ত উপার্জন এবং পৈতৃক সম্পত্তি বিক্রি করে সেই পুরো টাকা সুদসহ সরকারি কোষাগারে জমা দিয়ে দিয়েছি। আমাদের ওপর এখন সরকারের 1 টাকাও পাওনা নেই। প্রিয়া অর্জুনের হাত ধরলেন। এখন আমি শুধু একজন স্ত্রী। যদি আইন আমার স্বামীকে সাজা দেয় তবে সেই সাজা আমরা দুজনে মিলেই ভোগ করব। প্রিয়া চুপ করতেই এক মুহূর্তের নীরবতা কাটল এবং তারপর করতালির শব্দে আকাশ বাতাস কেঁপে উঠল। ডিএম সাহিবা যাবেন না, বিক্রমকে সাজা দাও। ভিড়ের মেজাজ বদলে গেল। মানুষ আবেগপ্রবণ হয়ে পড়েছিল। যে ত্যাগকে এতক্ষণ জালিয়াতি বলা হচ্ছিল তা এখন ভালোবাসার এক অনন্য উদাহরণ হয়ে দাঁড়াল।
বিক্রম সিং সেখান থেকে পালানোর চেষ্টা করল, কিন্তু জনতা তাকে ঘিরে ফেলল। পুলিশ সুযোগ বুঝেই জনতার চাপে বিক্রমকে সেখানেই গ্রেপ্তার করল, পুরনো তোলাবাজির মামলায়, যা এখন অর্জুনের সাক্ষ্য দিয়ে প্রমাণিত হতে চলেছিল। ৩ মাস পর মথুরার সেই একই কৃষ্ণ মন্দির। সকালের মঙ্গলা আরতি হচ্ছে। অর্জুন আর প্রিয়া দুজনেই সাধারণ পোশাকে লাইনে দাঁড়িয়ে আছেন। প্রিয়ার পদত্যাগপত্র সরকার গ্রহণ করেনি। মুখ্যমন্ত্রী এই মামলার বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছিলেন, যেখানে প্রমাণিত হয় যে অর্জুন যা করেছিলেন তা অত্যধিক চাপের মুখে করেছিলেন। যেহেতু টাকা ফেরত দিয়ে দেওয়া হয়েছে, তাই মানবিক কারণে তাকে ক্ষমা করা হয়েছিল। হ্যাঁ, কিছু সমাজসেবার সাজা দেওয়া হয়েছিল, কিন্তু অর্জুন এখন আর মন্দিরে পরিচ্ছন্নতা করে না। এখন সে মন্দির ট্রাস্টের পরিচালিত অনাথ আশ্রমে বাচ্চাদের গণিত আর সাহিত্য পড়ায়। দর্শন করে যখন তারা দুজনে বাইরে বেরোলেন, সোপানে সেই জায়গাটায় পৌঁছলেন যেখানে অর্জুন 5 বছর কাটাত। প্রিয়া সেখানে থামলেন। তিনি নিচু হয়ে সেই মাটি প্রণাম করলেন। কি করছ? অর্জুন হেসে জিজ্ঞেস করল। তীর্থকে প্রণাম করছি, প্রিয়া বললেন। এটিই সেই জায়গা যা আমার কৃষ্ণকে আমার জন্য আগলে রেখেছিল। অর্জুন তার চোখের দিকে তাকাল। আর আমি আমার রাধাকে ফিরে পেয়েছি। দূর যমুনা নদীতে সূর্যের কিরণ পড়ছিল। তাদের অতীত এখন ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে। একে অপরের হাত ধরে তারা ভিড়ের মধ্যে এক সাধারণ দম্পতির মতো এগিয়ে চললেন। কোনো পদ নেই, কোনো প্রতিপত্তি নেই, আছে শুধু এক পবিত্র সম্পর্ক যা অগ্নিপরীক্ষার মধ্য দিয়ে উত্তীর্ণ হয়ে খাঁটি সোনা হয়ে উঠেছে।